স্বামী বিবেকানন্দ বলেছেন, যুব সমাজ যখন জেগে ওঠে কোনো শক্তি তাদের দমাতে পারে না। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার রাজপথে লাখো মানুষ। দীর্ঘ ১৭ বছরের শাসনের পতন ঘটল। শুধু এটিই নয়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাস কাঠমান্ডুর রাস্তায় হাজারো তরুণ। আরও একটি সরকারের নাটকীয় পতন ঘটল। নাইরোবি, রাবাত, আন্তানানারিভো শহরগুলো আলাদা হলেও তাদের রাজনৈতিক দাবিগুলো প্রায় এক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ হচ্ছেটা কি? কেন প্রথাগত রাজনীতিকে এড়িয়ে হঠাৎ করে জেনজি নামক একটি প্রজন্ম এত শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জেনজি প্রজন্মের রেভলিউশন নিয়ে। চলুন শুরু করা যাক। বিপ্লবের গভীরে যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কার হয়ে নেওয়া যাক। এই জেনজি আসলে কারা? সহজ ভাষায় ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, অর্থাৎ ২০২৬ সালে এসে যাদের বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে, তারাই জেনজির আওতাভুক্ত। গল্পটা শুরু হয় যখন আমরা এদের সংখ্যাগুলোর দিকে তাকাই। একটু লক্ষ্য করুন, বিশ্বে এখন তরুণদের সংখ্যা প্রায় ২ মিলিয়ন, যা পৃথিবীর মোট জনসংখ্যার ৩০%। বৈশ্বিক কর্মবাহিনীর ২৭%ই এই জেনজি তরুণদের মধ্যে। এই বিশাল সংখ্যায় জেনজির আসল শক্তি নয়। তাদের আসল শক্তি হলো তারা সকলেই ডিজিটাল নেটিভস, অর্থাৎ এরাই প্রথম প্রজন্ম যারা জন্ম থেকে স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ নিয়ে বড় হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জেনজির ৯৮% মানুষই এখন ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার করছে নিয়মিতই। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা আরামের বিছানা আর স্ক্রল করা বাদ দিয়ে রাস্তায় নামছে? কেন তারা একের পর এক শক্তিশালী সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, এমনকি উৎখাত করছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০২৪ সালের উত্তাল ঢাকায়। ২০২৪ সালের জুন মাস। বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণ একটা দাবিতে রাস্তায় নেমেছিল। তাদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার। খুব সাধারণ একটা দাবি, তাই না? কিন্তু এই দাবির জন্য যা ঘটল তা কেউ কল্পনা করতে পারেনি। ২০২৪ সালের ১৬ জুলাই প্রথম রক্ত ঝরল রাজপথে। ৫ থেকে ৬ জন শিক্ষার্থী মারা গেল। ১৯ জুলাই রামপুরা গণহত্যা, ১১ জনেরও বেশি মানুষ নিহত হয়। তারপর থেকে একে একে শুরু হয় বিভীষিকা, যাকে আমরা জুলাই গণহত্যা নামে জানি। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে মাত্র ১.৫ মাসে ১৪০০ জন মানুষ নিহত হয়, যার মধ্যে ১২ থেকে ১৩% শিশু, যা সংখ্যায় হিসাব করলে ১৮০টি নিষ্পাপ প্রাণ। ১৪,০০০-এর মতো মানুষ আহত হয় এবং ১১,০০০ মানুষকে গ্রেফতার করা হয়। কিন্তু জেনজি দমে যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ঘোষণা এলো লং মার্চ টু ঢাকা। সারা দেশ থেকে লাখো লাখো মানুষ স্রোতের মতো ঢাকায় প্রবেশ করল। সেই দিন বিকালেই পতন ঘটল লৌহকঠিন সেই শাসনের। এটিই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সফল জেনজি বিপ্লব। বাংলাদেশের এই বিজয় শুধুমাত্র দেশের মানচিত্রেই সীমাবদ্ধ থাকল না, এটি পুরো পৃথিবীর জেনজিকে বার্তা পাঠালো, আমরা চাইলেই পারি। সেই বারুদ ছড়িয়ে পড়ল কেনিয়া থেকে নেপাল, মরক্কো থেকে সুদূর আফ্রিকা পর্যন্ত। এরপরে আসা যাক কেনিয়ায়। ২০২৪ সালের জুন মাসে কেনিয়ার জেনজিরা রাস্তায় নেমেছিল একটি বৈষম্যমূলক বিলের বিরুদ্ধে, যেখানে বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত কর ধরা হয়েছিল। কল্পনা করুন, একটি দেশে ১০০ জন যুবকের ভিতরে ৮০ জনই বেকার। সেখানে এই বিলটি ছিল তাদের জন্য মৃত্যুফাঁদ। জেনজিরা স্পষ্ট বলে দিয়েছিল নো। তারা পার্লামেন্টও দখল করেছিল। প্রেসিডেন্ট রুটো বাধ্য হয়ে এই বিল প্রত্যাহার করেছিল, তবুও আন্দোলন থামেনি। ২০২৫ সাল পর্যন্ত এই লড়াইয়ে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। এছাড়াও নিখোঁজ হয়েছেন ৮৩ জনের মতো। এরপর আসা যাক হিমালয়ের কোলে থাকা নেপালে। সময়টা ছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাস। সরকার যখন জেনজির মুখ বন্ধ করতে ফেসবুক, ইউটিউব সহ ২৬টি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, তখন জেনজি থমকে না গিয়ে আরও স্মার্ট ওয়েতে ফিরে আসে। তাদের মূল অস্ত্র ছিল মাত্র একটি হ্যাশট্যাগ, নেপোকিডস। একদিকে সাধারণ নেপালবাসীর গড় বার্ষিক আয় মাত্র $১,৫০০, অন্যদিকে রাজনীতিবিদদের সন্তানদের কাঁধে ঝুলছে $২,৫০০ প্রাডা ব্যাগ। একদিকে মানুষ না খেয়ে আছে, অন্যদিকে তারা ইউরোপে ছুটি কাটাচ্ছে। এই চরম বৈষম্যের প্রতিবাদে নেপালের জেনজি প্রথাগত সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে ব্যবহার করতে শুরু করল ডিসকর্ড, ভিপিএন আর কিউআর কোড। মাত্র ২ দিনের নৃশংস দমনে পুলিশ হাজার হাজার বুলেট আর টিয়ার গ্যাস ছুড়ল। প্রাণ গেল ৭৬ জন তরুণের, কিন্তু লাভ হলো না।
প্রবল গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? এই বিপ্লবের পর জেনজি কোনো রকম গোপন বৈঠকে বসেন। তারা তাদের ডিসকর্ড সার্ভারে উন্মুক্ত ভোটের আয়োজন করে। সেখানে তারা নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন নির্ভীক বিচারক সুশীল কার্কিকে। আধুনিক গণতন্ত্রের ইতিহাসে এর চেয়ে অভূতপূর্ব ঘটনা আর কি হতে পারে? সর্বশেষ আসা যাক মরক্কোর দিকে। সময়টা ছিল 2025 সালের সেপ্টেম্বর মাস। মরক্কোর আগাদির শহরের একটি হাসপাতালে মাত্র 10 দিনের ব্যবধানে 8 জন গর্ভবতী নারী মারা যান। তাদের মৃত্যুর কারণ কি ছিল জানেন? সঠিক সময় সি সেকশন সার্জন এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। এই শোক মুহূর্তেই তীব্র ক্ষোভে রূপ নেয়। মরক্কোর জেনজি সোচ্চার হয় জেন 212 আন্দোলনে। তাদের একটি প্রশ্ন ছিল যা কাঁপিয়ে দিয়েছিল পুরো প্রশাসনকে। তাদের প্রশ্নটি ছিল, দ্য স্টেডিয়ামস আর হেয়ার বাট হোয়ার দ্য হসপিটালস? অর্থাৎ স্টেডিয়াম তো আছে, কিন্তু হসপিটাল কোথায়? সরকার 2030 সালের ফুটবল বিশ্বকাপের জন্য সব স্টেডিয়াম বানাতে $5 বিলিয়ন খরচ করেছে। অথচ নিজের দেশের হাসপাতালগুলোতে ডাক্তার নেই, ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে 10,000 মানুষের জন্য 25 জন ডাক্তার থাকা প্রয়োজন, যেখানে মরক্কোতে এই সংখ্যাটা মাত্র 7 জনের আশেপাশে। আর আগাদির শহরে সেখানে 10,000 মানুষের জন্য ডাক্তার আছেন মাত্র 4 জন। সরকার এই আন্দোলন দমাতে 17 জন তরুণকে সম্মিলিতভাবে 162 বছরের কারাদণ্ড দিয়েছে। কিন্তু জেনজির এই আন্দোলন বৃথা যায়নি। প্রবল জনমতের চাপে পড়ে 2026-এর বাজেটে সরকার স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বরাদ্দ 16% বাড়াতে বাধ্য হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় $15 বিলিয়ন। এটি মরক্কোর তরুণদের জন্য এক বিশাল নৈতিক বিজয়। এতক্ষণ আমি আপনাদেরকে 4টি দেশের গল্প শোনালাম: বাংলাদেশ, কেনিয়া, নেপাল ও মরক্কো। এই 4টি দেশেরই গভীরে তাকালে আপনি দেখবেন প্রত্যেকটি দেশের আন্দোলনের পিছনের প্রেক্ষাপট প্রায় এক। আমি এর পিছনে 4টি কারণ খুঁজে পেয়েছি। প্রথমটি হলো চরম যুব বেকারত্ব ও অর্থনৈতিক হতাশা। কেনিয়ার বেকারত্বের হার 68%, মরক্কোর 36% পর্যন্ত। বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা লাখ রয়েছে। তার মানে কি? এই প্রজন্ম পড়াশোনা করছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু তাদের হাতে কোনো চাকরি নেই। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন রাজপথই শেষ ঠিকানা। 2. রাজনৈতিক দুর্নীতি ও নেপোটিজম বা স্বজনপ্রীতি। নেপালের সেই নেপোফিক্স ক্যাম্পেইনের কথা মনে আছে? এখানে শুধু নেপাল নয়, সারা বিশ্বের জেনজির সাধারণ ক্ষোভ। একদিকে রাজনৈতিক নেতারা তাদের পরিবার সহ আরাম আয়েশে রাজকীয়ভাবে দিন কাটাবে, অন্যদিকে সাধারণ মানুষ দুবেলা খাবারের জন্য হাড়ভাঙা পরিশ্রম করবে, তা আর জেনজি কখনো মেনে নিতে রাজি নয়। 3. মৌলিক সেবার ব্যর্থতা। মরক্কোতে পর্যাপ্ত ডাক্তারের অভাবে মায়েদের মৃত্যু হয়েছে। কেনিয়াতে পণ্যের উপর অতিরিক্ত কর ধরা হয়েছে। আর বাংলাদেশে দাবির বিপরীতে শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হয়েছে। যে সরকারের প্রথম ও প্রাথমিক দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে সরকারের যখন প্রধান ঘাতক হয়ে দাঁড়ায়, তখন বিপ্লব ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না। 4. ডিজিটাল স্বাধীনতার উপর আঘাত। যখনই জেনজি প্রতিবাদ করেছে, তখনই সরকার পুরনো অস্ত্র ব্যবহার করেছে। ইন্টারনেট শাটডাউন ও সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছেন, যা শাসকদের প্রকৃত ভুল। আজকের ভিডিওটি ছিল জেনজির রেভলিউশন নিয়ে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।